কিরে জামাইকে তো ভালোই বশ করছিস। তোর আসলেই লজ্জা শরম নেই। আমাদের টাকায় খেয়ে আমাদের টাকায় পড়ে এখন আমাদেরই অপমান করাস। তোর সাহস কি করে হলো নিজের বরকে দিয়ে আমার মেয়েকে অপমান করানোর? চাকরানী থেকে বড় বাড়ির বউ হয়ে উঠতে শিখে গেছিস তাই না? চাকরানী থেকে মহারানী হওয়ার চেষ্টা করিস না। কারণ তোর যোগ্যতা ওই কাজের লোক পর্যন্তই। দুপুরের খাওয়া শেষে সবাই টেবিল থেকে উঠে পড়েছে। আর কিছুক্ষণ পরেই হয়তো আয়নারা চলে যাবে। তাই আয়না তার মাকে বলেছে যেন জামাইদের সাথে বসে কথা বলে। এখানের থালা বাসন সে উঠিয়ে রাখবে। অনামিকা বেগম যেতে না চাইলেও তাকে জোর করে পাঠিয়ে দিয়েছে আয়না। তারপর নিজেই সব থালা বাসন নিয়ে ধুয়ে রাখছিল। এর মাঝে কোনো একটা কাজে রান্নাঘরে আসেন সাহেরা বানু। আয়নাকে একা দেখে চোখ লজবল করে উঠে তার। এই মেয়েকে অপমান না করলে তিনি শান্তি পান না। তার উপর রাতের ঘটনা সবটাই সারা তাকে বলেছে। তখন থেকে রাগে মাথায় আগুন জ্বলেছে তার। তাই সুযোগ পেয়ে আয়নাকে কথা না শুনালেই নয়। সাহেরা বানু একবার আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নিলেন। কাউকে না দেখে নিশ্চিন্ত মনে রান্নাঘরে প্রবেশ করে উপরোক্ত কথাগুলো ছুঁড়ে দিলেন আয়নার দিকে। তিনি তো জানেন আয়নাকে হাজারভাবে অপমান করলেও সে চুপচাপ শুনে নিবে। তাই তিনি এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চান না। সাহেরা বানুর কথায় খারাপ লাগল আয়নার। তখনই মনে পড়ল আদৃশের বলা কথাগুলো। মানুষকে যত বেশি সুযোগ দেয়া হবে, তারা তত বেশি কথা শোনাবে। আয়না নিজেকে শক্ত করে সাহেরা বানুর দিকে ফিরে বলল, ফুপি আমার জামাইকে আমি বশ করব না তো কে করবে বলেন তো? আর আমার লজ্জা শরম না থাকুক। আপনার তো আছে তাতেই চলবে। আর টাকা নিয়ে যে খোটা আপনি দেন তা কি যুক্তিযুক্ত? আপনাদের টাকায় খেয়েছি, পড়েছি তা ঠিক, কিন্তু ফ্রিতে তো আপনারা খাওয়াননি, পড়াননি। আমাকে খাওয়ানো, পড়ানোর পরিবর্তে অমানুষের মতো খাটিয়েছেন। মাস শেষে 20,000 টাকা ফেললেও কেউ আপনাদের এত কাজ করে দিত না। সাথে অপমান, উঠতে বসতে কথা শোনানো তো ফ্রি। আমার চুপ করে থাকাকে আমার দুর্বলতা ভেবে ভুল করবেন না। আমি আপনাদের অনেক সম্মান করি, আপনারা এর যোগ্য হন বা না হন। তাই এই সম্মানকে ধরে রাখার চেষ্টা করুন। আর অবশ্যই আমার যোগ্যতা নিয়ে চিন্তা করবেন না। সেটা সময় বলে দিবে কে কিসের যোগ্য। কথা শেষ করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল আয়না। আজ অনেক শান্তি লাগছে তার সাহেরা বানুর মুখের উপর কথাগুলো বলতে পেরে। সাহেরা বানুর মুখটাও দেখার মতো হয়েছিল। এসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে গেল আয়না। সাহেরা বানু এখনো মুখ হাঁ করে রান্নাঘরে দাঁড়িয়ে আছেন। তার এখনো বিশ্বাস হচ্ছে না আয়না তাকে এতগুলো কথা বলেছে। যেই মেয়েকে হাজারটা অপমান, লাথি গুঁতা দিলেও সে একটাটু শব্দ করত না, সেই মেয়ে আজ তার মুখের উপর এতগুলো কথা বলেছে। মস্তিষ্ক শূন্য হয়ে যাচ্ছে তার। ইচ্ছা করছে আয়নার চুলের মুঠি ধরে কষিয়ে কয়েকটা থাপ্পড় লাগাতে। কিন্তু তা যে আর সম্ভব না ভেবে রাগে দুঃখে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে সাহেরা বানুর। একরত্তির মেয়ে তাকে অপমান করে গেল, এটা কিছুতেই মানতে পারছেন না তিনি। আদৃশ রুমে এসে দেখল আয়না কিছু কাগজপত্র গুছিয়ে ফাইলে রাখছে। চেহারায় উৎফুল্ল ভাব বিদ্যমান। আদৃশ আয়নার দৃষ্টি আকর্ষণের জন্য হালকা কাশি দিল। আয়না কাশির শব্দে আদৃশের দিকে তাকালো। আদৃশ বলল, প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়েছ? আয়না মাথা নাড়াল। কারণ সে অলরেডি সব গুছিয়ে নিয়েছে। আদৃশ বলল, তাহলে তৈরি হয়ে নাও, যাওয়ার সময় হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে আমরা বের হব। যাওয়ার সময় হয়ে গেছে ভেবে মন খারাপ হলো আয়নার। তার কিছুতেই নিজের মাকে এই নরকে একা ফেলে যেতে ইচ্ছা করছে না। কিন্তু কিছু করারও যে নেই। আদৃশ আয়নার মন খারাপ দেখে বলল, মন খারাপ করো না।
আমি সময় পেলে তোমাকে নিয়ে আসব তোমার বাবা মায়ের সাথে দেখা করাতে। আর তুমিও চাইলে যে কোনো সময় এই বাড়িতে এসে তাদের সাথে দেখা করে যেতে পারো। আর এই বিষয়ে আমার পরিবার কখনোই তোমাকে বাধা দেবে না। নিশ্চিন্তে থাকতে পারো। আদৃশের কথায় একরাশ ভালো লাগা ছেয়ে গেল আয়ানার মনে। এক চিলতে হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। আয়ানার ঠোঁটে হাসি দেখে আদৃশ ও সামান্য হাসল। তারপর আয়ানাকে দ্রুত রেডি হতে বলে বাইরে চলে গেল। মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করছে আয়ানা। মনকে বিভিন্ন রকম বুঝ দেওয়ার পরও বিদায়বেলায় নিজেকে আটকাতে পারেনি সে। মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। অনামিকা বেগম আর মীরার চোখেও পানি টলমল করছে। অনামিকা বেগম আরেক হাত দিয়ে মীরাকেও কাছে টেনে নিলেন। দুই মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তোরা এভাবে কান্না করছিস কেন? হ্যাঁ, আর কখনো আসবি না নাকি? আয়ানা, মীরা দ্রুত মাথা নাড়িয়ে বলল, না না, আসব তো। অনামিকা বেগম বললেন, তাহলে এভাবে কাঁদছিস কেন? দেখি চোখ মোছ দুইটা। ওখানে ভালোভাবে থাকবি। সবার কথা শুনে চলবি। সকলের সাথে ভালো ব্যবহার করবি, বুঝেছিস? আয়ানা আর মীরা মাথা ঝাঁকাল। অনামিকা বেগম এবার কিছুটা নিম্নস্বরে বলল, যখন ইচ্ছা হবে এখানে চলে আসবি। আর মাকে নিয়ে কোনো রকমের চিন্তা করবি না, কেমন? আমার মেয়েরা সুখে থাকলে আমিও সুখে থাকব। অনামিকা বেগম দুই মেয়ের হাত ধরে জামাইদের কাছে গেলেন। অশ্রুসিক্ত চোখে আদৃশ আর আহিলকে উদ্দেশ্য করে বললেন, আমার মেয়েদের দেখে রেখো বাবা। এখন তোমরাই ওদের সব। তিনি মীরার হাত আহিলের হাতের মাঝে দিয়ে বললেন, আমার মেয়েকে সুখে রেখো। ভরসা করে ওর হাত তোমার হাতে দিলাম। কখনো এ হাত ছেড়ে যেও না বাবা। আহিল এক হাতে মীরার হাত শক্ত করে মুঠো করে ধরে অনামিকা বেগমকে বলল, চিন্তা করবেন না মা। এই হাত জীবন থাকতে কখনো ছাড়ব না। সবসময় আগলে রাখব। বিশ্বাস করতে পারেন। অনামিকা বেগম আহিলের মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর আয়নার হাত ধরে আদৃশের সামনে গিয়ে বললেন, আমার এই মেয়েটাকে একটু সুখ দিও বাবা। মেয়েটা আমার এতটা বছর ধরে শুধু কষ্টই পেয়েছে। সুখের মুখ দেখেনি। তোমার কাছে একটাই অনুরোধ, আমার মেয়েটাকে কষ্ট দিও না। একটু সুখ, ভালোবাসা দেওয়ার চেষ্টা করো। আমার কেন যেন মনে হয় তুমিই পারবে আমার মেয়েকে সুখে রাখতে, সারা জীবন আগলে রাখতে। কি রাখবে তো আবুলে? ফাইয়াজ কি বলবে ভেবে পেল না। সে নিজেও এখনো আয়ানার বিষয় নিয়ে শিওর না। তবে সে মন থেকে চায় আয়ানাকে মেনে নিতে। আদৃশ অনামিকা বেগমকে এক সাইড দিয়ে জড়িয়ে ধরে বলল, আপনি চিন্তা করবেন না। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনার মেয়েকে ভালো রাখতে। বাকিটা সৃষ্টিকর্তার উপর। অনামিকা বেগম আয়নার হাত আদৃশের হাতে তুলে দিয়ে মেয়ের কপালে একটা চুমু খেলেন। এসব কিছু দেখে মনে মনে ফুঁসছেন সাহেরা বানু। তার কাছে এসব নেকামো ছাড়া আর কিছুই না। তিনি মুখ বাঁকা করে ভেতরে চলে গেলেন। এসব দেখে তার গা জ্বালা করছে।